নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলায় তৃণমূলের মুখপাত্র এবং বিধায়ক কুণাল ঘোষ সাংবাদিকদের একটি প্রতিক্রিয়া দিয়েছিলেন। সাংবাদিকরা ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের যে বিরুদ্ধে মামলা এবং সুপ্রিম কোর্ট যে তাদের নোটিশ করেছে সেই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কুণাল ঘোষ একটি মজার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আসলে ওরা নিজের ঘর ছেড়ে ধোপার বাড়িতে গিয়েছিলেন কাপড় কাচতে, এখন সেখানে আর কোনো কাজ টাজ নেই, এখন হচ্ছে নরেন্দ্র মোদীর পায়ে গিয়ে পড়েছেন। তো আমার বিষয়টা খুব মজা লেগেছিল, যে খুব মজা করে তিনি বলেছিলেন, ছিল তৃণমূলের সঙ্গে ঠিকই ছিল, এখন গিয়েছিলেন আলাদা করে, ভেঙে গিয়ে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা মারবেন, এখন নিজেরা একটু ধাক্কা খেয়ে হচ্ছে সত্যি সত্যি নরেন্দ্র মোদীর পায়ে গিয়ে পড়েছেন। তো কারণ হচ্ছে যে আপনারা জানেন মঙ্গলবার দিন সুপ্রিম কোর্ট এই 20 জন সাংসদকে তৃণমূল ছেড়ে যারা এনসিপিআই তে জয়েন করেছেন তাদেরকে নোটিশ করেছে যে 2 সপ্তাহ বাদে তার শুনানি। একই সঙ্গে স্পিকারও কিছু পরেই হচ্ছে তাদেরকে নোটিশ করেছে। তো যেটা হয়েছে যে এখন কেন সাংসদ পদ বাতিল হবে না সেই নিয়ে তাদেরকে সুপ্রিম কোর্টে জবাবদিহি করতে হবে। তো এখন পড়েছেন হয়তো ফাঁপড়ে, সেই কারণে সুদীপ বন্দ্যোপাধ্যায় তো এনাদের আবার নেতা, তিনি আবার হচ্ছে মঙ্গলবারই সন্ধ্যেবেলাতে যেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত, তিনি হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় পিএমওতে মানে প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে। তো যেটা জানা গেছে সেটা হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন সংবাদ মাধ্যমে, পিএমওর এক অফিসার বলেছেন যে মোদিজিকে বিষয়টা অবগত করা হয়েছে। তো একই সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিরেন রিজিজু মানে সংসদীয় বিষয়ক মন্ত্রী যিনি, তার সঙ্গে কথা বলেছিলেন এবং রিজিজু বলেছেন যে সলিসিটর জেনারেল কেন্দ্রের যে তুষার মেহতা তিনি বিষয়টি দেখছেন এবং যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তুষার মেহতার সঙ্গে কথা বলতে বলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় তুষার মেহতার সঙ্গে বুধবার দিন কথা বলেছেন। তো এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে বাদল অধিবেশনের শেষ দিনে স্পিকার ওম বিড়লা তাদেরকে বলেছিলেন যে এনসিপিআই সংসদীয় দল হিসাবে স্বীকৃতি পাবে, তা নিয়ে বিজেপিতে কোনো সংশয় নেই। কিন্তু এবং একই সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় রিয়াকশনে বলেছেন যে বিজেপি তাদের সঙ্গে, বিজেপি শীর্ষ নেতৃত্ব তাদের সঙ্গে 100% রয়েছেন এবং তারা বিষয়টিকে দেখছেন। এবং হচ্ছে তিনি কেন প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেছেন সে বিষয়ে তিনি বলেছেন যে এনডিএর লিডার হচ্ছে নরেন্দ্র মোদী, তারা নিজেরা এখন এনসিপিআই কে এনডিএ শরিক বলে দাবি করছেন, সেই হিসাবে নরেন্দ্র মোদীর সঙ্গে তারা যোগাযোগ করেছেন। কিন্তু তৃণমূল তো কটাক্ষ করতে ছাড়ছে না। তৃণমূল পরিষ্কার বলছে যে নিজের বাড়ি ছেড়ে ধোপার বাড়িতে গিয়েছিল কাপড় কাচতে, এখন দিশেহারা অবস্থা, এখন হচ্ছে মোদির পায়ে গিয়ে পড়েছেন, মোদিজি আমাকে বাঁচান। তো কুণাল ঘোষ সব কটাক্ষ করবেনই, আমাদের সাংসদ পদটা বাঁচান। তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়েছে। এখন বিজেপি শীর্ষ নেতৃত্ব বলছেন, কিন্তু কাকলি ঘোষ আরেক কথা বলেছেন, তিনি বলেছেন যে আমরা সব নিয়ম কানুন মেনে দলত্যাগ বিরোধী আইনের সমস্ত কিছু মেনে টেনেই হচ্ছে আমরা কি বলে যে এনসিপিআই তে জয়েন করেছি, সুতরাং এখানে কোনো হচ্ছে সমস্যা হবে না আইনগত। এবং তারা সেটাই হচ্ছে যে স্পিকারকে, যে তারা স্পিকার যে নোটিশ করেছে সেটাতে জানাবেন এবং লোকসভা সুপ্রিম কোর্টেও নিশ্চয়ই তারা সেইভাবেই হচ্ছে তাদের বয়ান বা হলফনামা যে স্টেটমেন্ট যেটা সেটা দেবেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে অবস্থা বেগতিক, খুবই খারাপ। কারণ হচ্ছে ইতিমধ্যেই আইনজীবীরা যারা এইসব ব্যাপারে আইনজ্ঞরা যারা, তারা কিন্তু বলছেন যে 20 জনের বিপদ কিন্তু খুব হচ্ছে সাংঘাতিক, এখানে হচ্ছে তাদের বাঁচানোর কেউ নেই। কারণ আমিও আগের দিনের ভিডিও তো বলেছিলাম, যেমন কপিল সিব্বল বলেছেন যে ওরা তৃণমূলের প্রতীকে জিতে লোকসভায় গিয়েছেন, এখন বলছেন অন্য দলের সাংসদ হিসাবে লোকসভায় নেওয়া হোক, যে দলের লোকসভায় কোনো অস্তিত্বই নেই। আমি যে বলেছিলাম যে অ্যাফিলিয়েশনই নেই, একটা ছোট দলে গেলেও তবু হতো, 5 জন এমপি আছে সেখানে গেলেও হতো, কিন্তু তারা যেখানে গেছেন তাদের কোনো অ্যাফিলিয়েশন নেই। এই যদি দেশের সংবিধান হয় তাহলে হচ্ছে ঈশ্বর দেশকে রক্ষা করুন। এবং বলেছেন যে ওই ওরা এখন 2/3 বলছে, ওই 2/3 আসলে শূন্যে নেমে আসবে। একইভাবে হচ্ছে মিজোরামে অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব আইনজীবী, তিনি বলেছেন যে 2023 সুপ্রিম কোর্টের যে সুভাষ দেশের মামলা যে এক দলের সঙ্গে অন্য দলের মেশার ব্যাপারে 2টি শর্ত রেখেছে। 2025 সালে তেলেঙ্গানার একটি মামলা তো সেই রায় দিয়েছে। শর্ত দুটো হলো হচ্ছে মূল রাজনৈতিক দলকে অন্য দলের সঙ্গে মিশতে হবে এবং সংসদীয় বা পরিষদীয় দলের সঙ্গে সংসদীয় পরিষদীয় 2/3 সংখ্যা থাকতে হবে মিশতে গেলে। এক্ষেত্রে মূল দল তৃণমূল এনসিপিআই এর সঙ্গে মেশেনি,
এবং হচ্ছে সংবিধানের 10ম তফসিল ও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দলত্যাগের আইনের ক্ষেত্রে স্পিকারের ভূমিকা ট্রাইব্যুনালের মতো সেই সিদ্ধান্ত কোর্টে চ্যালেঞ্জ জানানো যায়। এক্ষেত্রে স্পিকারের সাংবিধানিক রক্ষা কবচ নেই, মানে স্পিকার কোনো সিদ্ধান্ত নিলেই সেটা হয়ে যাবে, সেটা এখানে সম্ভব না। আমি আগের দিনে ভিডিওতে বলেছি যে একমাত্র এই সাংসদরা বাঁচতে পারেন প্রধানমন্ত্রীর পায়ে পড়ুন আর গিয়ে যেখানেই যাই কিছু করুন। সুপ্রিম কোর্ট বাঁচাতে পারে, যে সুপ্রিম কোর্ট বলতে পারে যে 19শে জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের বিরুদ্ধে আপনাদের সদস্যপদ খারিজের জন্য স্পিকারের কাছে পিটিশন জমা দিয়েছিলেন, স্পিকারের হাতে 3 মাস সময় ছিল, সেটা 18ই সেপ্টেম্বর গিয়ে শেষ হবে, তো এদেরকে সাংসদ পদ খারিজ করা হোক। কিন্তু সেটা স্পিকারই করবেন। স্পিকারকে যদি সময় বেঁধে দেন যে 18 সেপ্টেম্বর মধ্যেই করতে হবে, তাহলে একটা বিষয়, আর যদি একটা ইনডেফিনিট টাইম দিয়ে দেওয়া হয় তাহলে এরা বেঁচে যেতে পারে। সেক্ষেত্রে স্পিকার ঝুলিয়ে রেখে দীর্ঘদিন হচ্ছে তিনি খারিজ না করেও রেখে দিতে পারেন তাদেরকে লোকসভার সাংসদ হিসাবে। তবে অন্য সমস্যাও আছে, যেহেতু তারা এনসিপিআই জয়েন করেছেন, এখনো তাদেরকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে লোকসভায় দেখানো হচ্ছে। এই নিয়ে যে অভিষেকের অভিযোগটা সেইখানে, যে তাদের থেকে সময় কেটে এদেরকে দেওয়া হচ্ছে, তাদের সিট অ্যারেঞ্জমেন্ট আগে নিয়ে আসা হয়েছে, তারা যখন বক্তৃতা করছেন তখন হচ্ছে লোকসভা টিভিতে তাদের নামের পাশে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দেখা যাচ্ছে, অথচ নিজেরা দাবি করছেন যে 20 জন সাংসদ একসঙ্গে চিঠি দিয়ে, কাকুলি তার দাবি করেছেন কাকুলি যে 20 জন সাংসদ একসঙ্গে তারা এনসিপিআই দলে যোগদান করেছেন বলে স্পিকারকে চিঠি দিয়েছেন। তো এইসব চলছে, যাই না এখন হচ্ছে মোদিজির পায়ে পড়ে তারা বাঁচতে পারবেন কিনা, সুপ্রিম কোর্ট তাদেরকে বাঁচাবে কিনা, এটা তো পরে আইনের বিষয়। আর একটা বিষয় আবার দেখলাম যে বৃহস্পতিবার দিন যে শুভেন্দু অধিকারী পুলিশ আবার হচ্ছে আরেক কাণ্ড করেছেন ক্যামাক স্ট্রিটে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, সেই অফিসের মাথায় মানে একদম উপরতলাতে একটা বিলবোর্ড বা সাইনবোর্ড যাই বলুন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ছিল। তো সেই সাইনবোর্ডটা হচ্ছে পুলিশ এবং কর্পোরেশনের লোক গিয়ে খুলতে গেছে। সেই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কর্মী টর্মীদের সঙ্গে পুলিশের একটু বচসা, এসব ধস্তাধস্তি এসব হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা আমি দেখলাম যে ভিডিওতে, যে তিনি কর্পোরেশনের লোকের কাছে জানতে চেয়েছেন যে আমাদের অফিসে যে বোর্ডটা রয়েছে এই বোর্ডটার ব্যাপারে কে অভিযোগ করেছে। তারপরে শোনা গেছে পুলিশ নাকি অভিযোগ করেছে ওই বোর্ডটা খুলিয়ে দেওয়ার ব্যাপারে। তো এবং আরেকটা প্রশ্ন, যে আপনি এই অর্ডারটাতে তো সেরকম কিছু নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা পুলিশকে বলছিলেন, এবং সঙ্গে ডেরেক ওব্রায়েন যে এরা সব ছিল, আইনজীবী বৈশ্যনাথ চট্টোপাধ্যায়, তো হচ্ছে এবং পুলিশ অ্যাসিস্ট্যান্স দিতেছে। তারপরে শোনা গেছে পুলিশ নাকি কমপ্লেনটা দিয়েছে যে ওই বিলবোর্ডটা খুলে দেওয়ার ব্যাপারে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছে যে একটা প্রাইভেট অফিস, সেটা নেওয়া, এটা তো কোনো পাবলিক প্রপার্টি নয়, সেখানে কারোর বোর্ড থাকলে যে সেখানে অসুবিধাটা কোথায়? তাছাড়া যদি কমপ্লেন থাকে তাহলে কমপ্লেন হলে চিঠি দেওয়া হবে তাদেরকে, এবং হচ্ছে সেই চিঠিতে তারা জবাব দেবে, সেটা যদি কোর্ট কাছারি পর্যন্ত যায় সেটা যাবে। ফাইনালি যদি কোর্ট ডিসাইড করে যে না আপনি সাইনবোর্ডটা রাখতে পারবেন না, তাহলে সাইনবোর্ড খুলে দেবে, পুলিশ নিয়ে এসে কর্পোরেশন খুলে দেবে। কিন্তু যাই হোক, এবং অভিষেক আরেকটা প্রশ্ন করেছেন যে বিলবোর্ডটা হচ্ছে ছাদে, মানে ছাদ থেকে গিয়ে আপনাকে অ্যাক্সেস নিতে হবে, তা অফিসে ঢোকার কি বিষয় আছে? এই নিয়ে ঝামেলা। অফিসে ঢুকতে গেলে সেখানে সিঁড়িতে তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়, তারপরে পুলিশ হচ্ছে শেষ পর্যন্ত ছাদে গিয়ে হচ্ছে সেটাকে খুলে দেয়। তো এখন অনেকে প্রশ্ন করছেন যে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তৃণমূলের নাম ও নিশান মুছে দেবে, তো বিলবোর্ড খুলে দিলে কি তৃণমূল মুছে যাবে? আমি জানি না, এরকম অনেকে দেখলাম সমাজ মাধ্যমে প্রশ্ন করেছেন। এইভাবে কি কোনো দলকে বা এইভাবে কি মানুষের মন থেকে কাউকে মুছে দেওয়া যায় কিনা? অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন বিজেপির উদ্দেশ্যে, যে তৃণমূলকে ওইভাবে কাটলে, ঘাসফুলকে কাটলে কোনো লাভ হবে না, যত কাটবেন তত আরো বেশি বেশি করে সে গজিয়ে উঠবে, এসব কথা বলেছেন। তো এখন আমার প্রশ্ন উঠছে যে প্রাইভেট প্রপার্টি, ধরুন বড়বাজারে একটা বিল্ডিং দেখলেন, সেই বিল্ডিং এর নিচে দেখলেন 4টে ঘর, 4টে দোকান, কি গড়িয়াহাটে কি শ্যামবাজারে, সেই বিল্ডিংটা তো দোকানদার যারা তাদের নয়, তারা তো ভাড়া নিয়ে বা কেউ পজিশনটা কিনে নিয়ে হচ্ছে তারা তো ব্যবসা চালাচ্ছেন। তো তারা তো তাদের যে সাইনবোর্ড লাগাবেনি। ক্যামাক স্ট্রিটের অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায় কেনা নাকি রেন্টে আমি জানি না, কিন্তু যদি তিনি তার একটা প্রতিষ্ঠান তিনি চালান, একটা পার্টি অফিস চালান, কি যাই চালান, কিন্তু তার বোর্ড রাখতেই পারেন। টাটা সেন্টারের সামনে দেখবেন টাটা সেন্টারের আলো জ্বলে সুন্দর হচ্ছে ইয়েতে, বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবেন সেই বিল্ডিং যাদের, বা একটা বিল্ডিং এ কেউ যদি ভাড়া নিয়েও থাকে, বড়বাজারে দেখবেন একটা বিল্ডিং এ 4টে প্রতিষ্ঠান ভাড়া নিয়ে আছে, দেখবেন 4টে প্রতিষ্ঠানে 4টে বোর্ড রয়েছে, তারা তাদের বাড়িতেই সেটা লাগাচ্ছে, কারণ যাতে লোক দেখে চিনতে পারে যে হ্যাঁ আমি যেখানে আসছিলাম জেকে ইন্ডাস্ট্রিজ, এই হচ্ছে এটা হচ্ছে 3 তলা
চালাতে, এই যে কে ইন্ডাস্ট্রিজের অফিস আমি যাব। তো তারা যারা ভাড়া নিয়ে বা কিনে কোনো অফিস চালান বা প্রতিষ্ঠান চালান, তারা প্রতিষ্ঠানের বোর্ড তো রাখবে। আমি জানি না সেখানে অন্য কোনো সমস্যা আছে কিনা। তবে হ্যাঁ, যদি বাড়ির উপর কোনো কমার্শিয়ালি কোনো হোর্ডিং বা কিছু লাগানো হয়, সেক্ষেত্রে কর্পোরেশন ট্যাক্স দিতে হয়। এবং যে সংস্থা সেই বাড়ির উপরে ওই স্ট্রাকচার করে হোর্ডিং বা যাবতীয় কিছু যাই লাগাক না কেন, ফ্লেক্স যাই লাগাক না কেন, সেটা তাকে কর্পোরেশনকে যে কর দিতে হয় ওই এই ডিসপ্লের জন্য, সেটা আলাদা বিষয়। কিন্তু কোনো একটা বিল্ডিং এ যদি কোনো দুটো অফিস থাকে, সেই বিল্ডিংটাতে সেই অফিস দুটো যারা ভাড়া নিয়েছে বা কিনে নিয়েছে, তারা নিশ্চিতভাবে তাদের প্রতিষ্ঠানের বোর্ড টোড লাগাবেন। জানি না এটাতে পুলিশের কোথায় অসুবিধা হয়েছে। পুলিশ চালান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন শুভেন্দু অধিকারী হয়তো ভাবছেন যে পুলিশ দিয়ে বোর্ডটা খুলিয়ে দিলাম, তৃণমূলের একটা নিশান মুছে গেল। আমি জানি না ওইভাবে কারোর নিশান, কোনো পার্টির নিশান ওইভাবে মুছে দেওয়া যায় কিনা। তো যাই হোক, এখন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন, তিনি কোর্টে যাবেন। কোর্টে গিয়ে তারা বলতে পারে যে একটা প্রতিষ্ঠানের আমি ভাড়া নিয়ে সেটা চালাচ্ছি, আমার প্রতিষ্ঠানের অফিসের যে আমি বিলবোর্ড লাগাতে পারবো না আমার বিল্ডিং এ, আমি তো কোনো পাবলিক প্রপার্টিতে এটা লাগাইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি তো পাবলিক প্রপার্টিতে লাগাইনি, আমি তো লাগাতেই পারি। এখন যাই না কোর্ট ডিসিশন নেবে। বা কোনো প্রতিষ্ঠানে যদি যে কেউ বোর্ড লাগায়, কোনো বিল্ডিং কারো অফিস, সেই অফিসে যদি সে বোর্ড লাগায়, পুলিশ কি চাইলেই হচ্ছে সেই বোর্ড খুলে দিতে পারে? পুলিশের কি কোনো দৃশ্য দূষণ হয়? আমি জানি না কিসের কারণে বা কোন জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশ এই অবজেকশনটা দিয়েছে। যদি কর্পোরেশনের লোকের কথা ঠিক হয় যে পুলিশ অবজেকশন দিয়েছে, সেই কারণে বোর্ড খুলে দিতে হবে, তো সেটা হতে পারে কিনা জানি না। তাহলে তো কালকে কলকাতার সমস্ত বিল্ডিং এ যাদের যাদের প্রতিষ্ঠান আছে সবার বোর্ডই খুলে দিতে হবে, যাদের বিল বোর্ড হয়, অনেকে লাইট জ্বালে দেখবেন রাত্রেবেলা, এগুলো সব খুলে দিতে হয়। এখন অনেকে বলছেন যে এই বোর্ডটা খুলে দিলে, তারা কটাক্ষ করে আমি সমাজ মাধ্যমে দেখছিলাম, বলছেন যে শুভেন্দু অধিকারী এই বোর্ডটাই হচ্ছে সবচেয়ে সমস্যা মুখ্যমন্ত্রীর। এই বোর্ডটা খুলে দিলেই হচ্ছে আমাদের দেখবেন চিনির দাম কমে গেছে, যে গ্যাসের দাম কমে গেছে, পেট্রোলের দাম কমে গেছে, সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমে গেছে, সব দেখবেন স্মুথ হয়ে যাবে। শুধু এই বোর্ডটা ছিল বলে ক্যামার স্ট্রিটের অভিষেকের পার্টি অফিসের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ওই জন্যই রাজ্য চালাতে একটু অসুবিধা হচ্ছে। এই বোর্ডটা খুলে দেওয়ার পর দেখবেন সব স্মুথলি চলবে। এরকম কটাক্ষ করেছেন অনেকে সমাজ মাধ্যমে, আমি সেটার মধ্যে যাচ্ছি। তোমার আবার এও বলছেন যে অনেকে যে সাপ লুডো খেলছেন কি শুভেন্দু অধিকারী। কারণ আমি এই মমতা বন্দ্যোপাধ্যায় হালিশহরে গিয়ে বিক্ষোভে মুখে পড়ার পরে বিজেপির এক ইনফ্লুয়েন্সারের একটা ভিডিও দেখছিলাম। তিনি বলেছিলেন যে হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন আর ফিরে এসছেন, কি বলে, রাস্তায় তো কোনো তৃণমূলের লোকজন বিরাট জমায়েত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছে, এই ছবি দেখিনি। তা উনি তো যেতেন, গিয়ে হচ্ছে সেই বাড়িতে কথা বলতেন, আবার চলে আসতেন চুপচাপ, মিডিয়া বিরাট কিছু খবর হতো না। কিন্তু এই বিক্ষোভ ফিক্ষোভ করে গাড়িতে কাদা ছুঁড়ে, জুতো ছুঁড়ে, চোট স্লোগান দিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় খবরে এনে দিলেন। তো এটা কি কোনো যুক্তি ছিল? আমি জানি না। আজকের ওই আমি যে ভিডিও করছি যে মানে বৃহস্পতিবার বিকেলে যে কাণ্ড হলো ক্যামার স্ট্রিটে, এটারও কি কোনো যুক্তি ছিল? এটা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বলতে পারবেন। দেখা যাক এরপরে আর কত কি দেখতে হবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।